শেষ দিনে উৎসব মুখর পরিবেশে প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও ভোটারদের নিরাপত্তা নিয়ে এখনও উদ্বিগ্ন প্রার্থীরা। মনোনয়নপত্র জমা দিয়ে মির্জা ফখরুল বলেন, দীর্ঘ সংগ্রামের পর দেশের মানুষ ভোটাধিকার ফিরে পেয়েছে। অন্যদিকে জনগণের প্রত্যাশা অনুযায়ী নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে কি না তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছে জামায়াত। সারা দেশে ৩০০ আসনে ২,৫৮২ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। পৌষের কনকনে শীতকেও হার মানিয়েছে ভোটের উত্তাপ। শেষ দিনে উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র জমা দেন প্রার্থীরা। সোমবার সকাল থেকেই রাজধানী সহ সারা দেশে রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ছিল ভিড়। মনোনয়নপত্র জমা দেন ঢাকার ১৩টি আসনের প্রার্থীরা। একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা সবার। ঢাকা ১৫ আসনে জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমানের পক্ষে মনোনয়নপত্র জমা দেওয়া হয়। আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের ইটিআই ভবনে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন ঢাকা ১৩ আসনের বিএনপির প্রার্থী ববি হাজ্জাজ। কোনো মিছিল হয়নি, কোনো স্লোগান হয়নি, আচরণবিধিতে যা যা দেওয়া আছে সব কিছু মেনে আমরা কাজ করেছি এবং যে লোকজন হয়েছে তারা এলাকাবাসী চলে এসেছে। তাদেরকে তো এখন এলাকাবাসীকে তো আমি তাদের ফ্রিডম অফ মুভমেন্ট তো আমি খর্ব করতে পারি না। ঠাকুরগাঁওয়ে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, দীর্ঘ সংগ্রামের পর দেশের মানুষ ফিরে পেয়েছে ভোটাধিকার। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের নেতা জনাব তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি যে তারা আমাকে আবার এই আসন থেকে নির্বাচন করার সুযোগ করে দিয়েছে। চট্টগ্রামে ১৬টি সংসদীয় আসনে বিএনপি, জামায়াত সহ বিভিন্ন দলের প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন। সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য অবৈধ অস্ত্র উদ্ধার, সন্ত্রাসীদের গ্রেপ্তার সহ লেভেল প্লেইং ফিল্ড চান প্রার্থীরা। এরশাদের সময় এবং বিগত ১/১১ পরে দীর্ঘ সময় কাদের মাধ্যমে গণতন্ত্র ফিরে আসছে বাংলাদেশের মানুষের তো অজানা নয়। আজকে বাংলাদেশের মানুষের প্রত্যাশা হচ্ছে গণতন্ত্র ফিরে পাওয়া। খুলনা ৫ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন জামায়াতের মিয়া গোলাম পরওয়ার এবং কুমিল্লা ১১ আসনে ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহির। নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে কিনা তা নিয়ে শঙ্কাও প্রকাশ করেন তারা। রাইটিস্ট বলতে যা বোঝায় সেই দলসমূহ ২৪শে জুলাইয়ের চেতনাধারী পরিবর্তনকারী ঐতিহাসিক সেই ভূমিকার সাথে যারা ছিল তারা সকলেই এবার ঐক্যবদ্ধ। আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি সরকার এবং ইলেকশন কমিশন এখন নিয়ন্ত্রণে আনতে না পারে, এই নির্বাচন জনগণের প্রত্যাশিত যে ফ্রি, ফেয়ার, ক্রেডিবল সেটা হবে কিনা আমরা এখনো শঙ্কিত। কুমিল্লা ৪ আসনে হাসনাত আব্দুল্লাহ এবং পঞ্চগড় ১-এ মনোনয়নপত্র জমা দিয়েছেন সার্জিস আলম। সংস্কার সহ বিভিন্ন বিষয়ে মতের মিল হওয়ায় ১০ দলের সাথে জোটের কথা জানান এনসিপি নেতারা। আমাদের সারা দেশেই আমাদের প্রার্থীরা যারা ছিলেন তারা যেখানে সমঝোতার বিষয় রয়েছে সেখানে তারা উইথড্র করবেন, আবার আমাদের যেখানে রয়েছে সেখানে অন্যান্য দলের যারা রয়েছেন তারা উইথড্র করবেন। আমাদের এই নির্বাচনী জোট সংস্কারের জন্য লড়াই করবে। বাংলাদেশের সার্বভৌমত্ব, স্বাধীনতা এবং সম্মানের প্রশ্নে পৃথিবীর যে কোনো দেশের যে কোনো শক্তির আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করবে। এদিকে দলীয় মনোনয়ন না পেয়ে ব্রাহ্মণবাড়িয়া ২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহসম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। সরাইল আশুগঞ্জের মানুষ এই আসনের প্রার্থী, সুতরাং আমি যদি এমপি নির্বাচিত হই, আমি বিশ্বাস করি আমার ৫.৫ লক্ষ ভোটার যারা আছে তারা নির্বাচিত হবে। মনোনয়নপত্র যাচাই বাছাই চলবে ৩০শে ডিসেম্বর থেকে ৪ঠা জানুয়ারি পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০শে জানুয়ারি। হাবিবুর রহমান, ডিবিসি নিউজ ডেস্ক। উৎসবমুখর পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষে ৩টি আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন দলের নেতাকর্মীরা। পাশাপাশি তার শারীরিক অবস্থা বিবেচনায় এনে রাখা হয়েছে বিকল্প প্রার্থীও। আর ঢাকা ১৭ ও বগুড়া ৬ আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচনী প্রচারণায় শিগগিরই তারেক রহমান বগুড়ায় আসবেন বলে জানান জেলা বিএনপির সভাপতি। গত ৩রা নভেম্বর ২৩৭ আসনে প্রার্থী তালিকা ঘোষণা করে বিএনপি। ফেনী ১, বগুড়া ৭ ও দিনাজপুর ৩ আসন থেকে নাম ঘোষণা করা হয় দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার। সোমবার মনোনয়ন সংগ্রহ জমাদানের শেষ দিনে ৩টি আসন থেকেই খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র দাখিল করা হয়।
ফেনী 1 আসনে খালেদা জিয়ার পক্ষে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন তার নির্বাচনী সমন্বয়ক রফিকুল আলম মজনু। একই আসনে খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিবেচনায় রেখে মজনু বিএনপির প্রার্থী হতে মনোনয়নপত্র জমা দেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষে আমরা ফেনী 1-এর যে আমাদের যে মনোনয়ন সেটা আমরা সকলে একসঙ্গে মিলে আমরা সেটা জমা দিয়েছি এবং পাশাপাশি ফেনী 1 থেকে দল আমাকে একটি মনোনয়ন দিয়েছেন। বগুড়া 7 আসনে বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র জমা দেন গাবতলী উপজেলা বিএনপির সভাপতি মোর্শেদ মিল্টন। বিকল্প হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন তিনি নিজেও। সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু ভাই উনি জমা দেবেন। এছাড়াও বিকল্প প্রার্থী হিসেবে আমরা যতটুকু জেনেছি যে মোর্শেদ মিল্টন সাহেব। এর আগে রবিবার দিনাজপুর 3 আসনেও বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র দাখিল করা হয়। এই আসনে দলের বিকল্প প্রার্থী সৈয়দ জাহাঙ্গীর আলম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া 6 আসন থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র দাখিল করেন জেলা বিএনপি নেতারা। একটা নতুন বাংলাদেশ পেয়েছি। আমাদের মহান নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষে আজকে বগুড়া সদর 6 আসন থেকে আমরা মাননীয় জেলা প্রশাসকের মহোদয়ের কাছে তার মনোনয়নপত্র দাখিল করেছি। তারেক রহমান বগুড়া 6 আসনের পাশাপাশি ঢাকা 17 আসন থেকেও নির্বাচন করছেন। সোমবার সেগুনবাগিচায় রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র জমা দেন তার প্রধান নির্বাচনী সমন্বয়ক ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আব্দুস সালাম। সঙ্গে ছিলেন অধ্যাপক ডাক্তার ফরাদ হালিম ডোনার। খালিদ হাসান, ডিবিসি নিউজ ডেস্ক। দেশকে নতুন করে গড়তে যার যার অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান জানালেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রায় 19 বছর পর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যান তিনি। সেখানে নেতাকর্মীরা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। সোমবার বেলা 3টার দিকে গুলশান এভিনিউর বাসা থেকে বের হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গন্তব্য নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়। তারেক রহমানের আসার খবরে দলীয় কার্যালয় সহ আশপাশের এলাকায় নেতাকর্মীর বিপুল সমাগম ঘটে। স্লোগান আর পদচারণে মুখর হয়ে ওঠে চারপাশ। ভিড় ঠেলে এক পর্যায়ে ধীরগতিতে চলে তারেক রহমানের গাড়িবহর। ফকিরাপুল ইউটার্ন করতেই পার হয়ে যায় অনেকটা সময়। 19 বছর পর নয়াপল্টন কার্যালয়ের সামনে যখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তখন বিকেল 4টা। বিপুল নেতাকর্মীর উষ্ণ অভ্যর্থনায় সিক্ত তারেক রহমান। কার্যালয়ের দোতলায় দাঁড়িয়ে হাত উঁচিয়ে অভিবাদনের জবাব দেন তিনি। এ সময় সবাইকে নিজ নিজ জায়গা থেকে দেশের জন্য কাজ করার আহ্বান জানান তারেক রহমান। আমাদের যার যতটুকু অবস্থান আছে সেখান থেকে আসুন, আমরা আমাদের দেশটাকে নতুন করে গড়ে তোলার চেষ্টা করি। যার পক্ষে যতটুকু সম্ভব আমরা সচেষ্ট হই দেশের জন্য। কোথাও যদি রাস্তায় একটি কাগজ পড়ে থাকে, ময়লা হয়ে থাকে, দরকার হলে সেটাকে আমরা সরিয়ে দিব। এইভাবে ছোট ছোট করে কাজ করার মাধ্যমে আমরা দেশটাকে গড়ে তুলে আসুন। অসুস্থ মা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য দোয়াও চান দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। দেশনেত্রী খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া করবেন। আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। দর্শক, এভার কেয়ার হাসপাতালে মা বেগম খালেদা জিয়াকে দেখতে গিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসান আল মামুন। মামুন, আমরা যতটুকু জেনেছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই মুহূর্তে তার মাকে দেখতে এভার কেয়ার হাসপাতালে আছেন। সেখানকার সবশেষ পরিস্থিতি জানাবেন আমাদের। তিনি যেমনটি বলছিলেন, আসলে দীর্ঘ দিন পর, অর্থাৎ দীর্ঘ 18.5 বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কিন্তু বেলা 3টায় তার যে গুলশানের নিজ বাসস্থান সেখান থেকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যান বিকাল 4টায় এবং সেখান থেকে বের হন মাগরিবের পর, অর্থাৎ সেখান থেকে দীর্ঘ প্রায় 2.5 ঘন্টা পর বের হওয়ার পরে একটা ঘোষণা দিয়েছিল যে তিনি এভার কেয়ারে আসবেন। এখন পর্যন্ত তিনি কিন্তু এখানে এসে পৌঁছাননি। তার আগে একটু জানিয়ে রাখি যে এই দীর্ঘ সময় পর কিন্তু বিএনপির যে কেন্দ্রীয় কার্যালয় সেখানে নেতাকর্মীদের সাথে কিন্তু তিনি কুশল বিনিময় করেন। একই সাথে তার অসুস্থ মায়ের জন্য কিন্তু দেশবাসী সহ তার উপস্থিত যেই নেতাকর্মীরা ছিল, হাজার হাজার নেতাকর্মী, তাদের কাছে দোয়া চেয়েছেন। একই সাথে দলের জন্য কাজ করার বিষয়ে তাদেরকে উপদেশ দিয়েছেন তিনি। এরপর তিনি সেখান থেকে বের হয়ে এভার কেয়ার হাসপাতালে আসার কথা রয়েছে। এখন পর্যন্ত তিনি এসে পৌঁছাননি। আমরা এখানে এসে যেটি জানতে পেরেছি যে তার সহধর্মিণী ডাক্তার জুবাইদ রহমান এভার কেয়ার হাসপাতালে ছিল এবং তিনিও এখান থেকে বের হয়ে গিয়েছেন। তবে কতক্ষণ নাগাদ তিনি এভার কেয়ারে এসে পৌঁছাবেন সে তথ্যটিও এখনও আমাদের কাছে নেই। তবে তিনি আসার পরে অবশ্যই এখানকার পরিস্থিতি আমরা জানাতে পারবো এবং সেটি দর্শকদের উদ্দেশ্যে জানিয়ে দেওয়া সম্ভব হবে। তো
এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ। তন্নি। মামুন, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমাদের সহকর্মী হাসান আল মামুন যুক্ত হয়েছিলেন এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের চার্জ d'Affaires ট্রেসি অ্যান জ্যাকবসন তার বিদায়ী সৌজন্য সাক্ষাৎ করেন প্রধান উপদেষ্টার সাথে। এ সময় তারা ফেব্রুয়ারি সংসদীয় নির্বাচন এবং গণভোট, পাশাপাশি বাণিজ্য, বেসামরিক বিমান চলাচল, অন্তর্বর্তী সরকারের শ্রম সংস্কার এবং দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে আলোচনা করেন। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, সংসদ নির্বাচন ও গণভোট সফল করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। নির্বাচনের আগে শান্তি বিঘ্নিত করার যে কোনো প্রচেষ্টা দৃঢ়ভাবে মোকাবেলা করা হবে, জানান প্রধান উপদেষ্টা। অবশেষে জাতীয় নাগরিক পার্টি এনসিপিতে যোগ দিলেন সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তবে অংশ নিচ্ছেন না ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে। এনসিপি নির্বাচন পরিচালনা কমিটির প্রধান হিসেবে কাজ করবেন আসিফ মাহমুদ। এদিকে ভোটের লড়াইয়ে থাকছেন না আরেক সাবেক উপদেষ্টা মাহফুজ আলমও। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া জুলাই অভ্যুত্থানের সম্মুখ সারির এই যোদ্ধা অন্তর্বর্তী সরকার গঠনের শুরু থেকেই ছিলেন উপদেষ্টা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়ে সম্প্রতি পদত্যাগ করলেও কোন দলে যাচ্ছেন তা স্পষ্ট করেননি। নানা গুঞ্জনের মধ্যে সোমবার আনুষ্ঠানিকভাবে যোগ দেন এনসিপিতে, তবে লড়ছেন না নির্বাচনে। রাজধানীর বাংলা মোটর জাতীয় নাগরিক পার্টির কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। বলেন, নির্বাচনে দলের সমন্বয় করবে আসিফ মাহমুদ। আজকে আনুষ্ঠানিকভাবে জনাব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া জাতীয় নাগরিক পার্টি এনসিপিতে যোগদান করলেন। আমরা তাকে স্বাগতম জানাচ্ছি। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখপাত্রের দায়িত্ব দিচ্ছি পার্টির পক্ষ থেকে। জুলাই অভ্যুত্থানের শহীদ এবং শহীদ পরিবারের আকাঙ্ক্ষা বাস্তবায়নে নির্বাচন থেকে সরে এসে গণমানুষের পাশে থাকার প্রত্যাশা জানান আসিফ মাহমুদ। বাংলাদেশের লক্ষ কোটি মানুষ যারা রাজপথে নেমে এসেছিলেন জীবনের তোয়াক্কা না করে, তাদের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য এই নির্বাচনকে কেন্দ্র করে আবারও সময় এসেছে ঐক্যবদ্ধ হওয়ার। সেই জায়গা থেকে আমি জাতীয় নাগরিক পার্টি এনসিপিতে আজকে যোগদান করছি। এদিকে নির্বাচনে অংশ নিচ্ছেন না সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। রোববার লক্ষ্মীপুর 1 আসন থেকে তার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হলেও সোমবার শেষ দিন তা জমা দেওয়া হয়নি। আর জামাতে ইসলামের নেতৃত্বাধীন 8 দলের সঙ্গে নির্বাচন আসন সমঝোতায় এবার যুক্ত হয়েছে আমার বাংলাদেশ পার্টি, এবি পার্টি। এর ফলে এই সমঝোতায় দলের সংখ্যা বেড়ে হয়েছে 11। পার্থ সাহা, ডিবিসি নিউজ, ঢাকা। ওসমান হাদির হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে টানা চতুর্থ দিনের মতো রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছে ইনকিলাব মঞ্চ। সোমবার দুপুর 2:15 থেকে শুরু হওয়া এই কর্মসূচিতে শাহবাগ মোড়ে যান চলাচল সীমিত হয়ে পড়ে, তবে 3টি সড়কে এখনো পর্যন্ত যানবাহন চলাচল করছে। কর্মসূচিতে অংশ নেওয়া নেতাকর্মীরা হত্যার বিচার চেয়ে বিভিন্ন স্লোগান দেন, কবিতা আবৃত্তি ও গান পরিবেশন করেন। ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের জানান, ঢাকা 8 আসনে ইনকিলাব মঞ্চের কোনো প্রার্থী থাকবে না। এদিকে বিক্ষোভ সমাবেশ থেকে অস্ত্রসহ আরাফাত জামান নামে একজনকে আটক করেছে পুলিশ। ব্যাপারে বিস্তারিত জানাতে শাহবাগ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রেদওয়ানুল হক। রেদওয়ানুল, শাহবাগে ইনকিলাব মঞ্চ কর্মসূচি চলছে, এখনো একজনকে অস্ত্রসহ আটক করার খবর পেয়েছি আমরা। এরপর আসলে পরিস্থিতি কি, তার পরিচয় কিংবা তার উদ্দেশ্য সম্বন্ধে কিছু জানা গিয়েছে কিনা? আছি শাহবাগ থানার যিনি ভারপ্রাপ্ত কর্মকর্তা তার অফিসের সামনেই আমরা খবর নেওয়ার চেষ্টা করেছি যে ব্যক্তিকে আটক করা হলো তার বিষয়ে। পুলিশ যেটি বলছেন যে এই ব্যক্তিকে এখনো পর্যন্ত তারা ভালোভাবে পূর্ণাঙ্গভাবে জিজ্ঞাসাবাদ করতে পারেননি, তবে তারা যে পিস্তলটি পেয়েছেন সেটি একটি খেলনার পিস্তল। আর যারা তাকে ধরেছেন যে ইনকিলাব মঞ্চের যে স্বেচ্ছাসেবকরা, তারা বলছেন যে এই পিস্তলটি ছাড়াও তার মোবাইলে অনেকগুলো পিস্তলের ছবি পাওয়া গেছে, যেগুলো অরিজিনাল পিস্তল তারা দাবি করছেন। এবং তারা বলছেন যে এই ব্যক্তির সাথে যে আওয়ামী লীগের নেতাদের যোগাযোগ রয়েছে, এমনটিও তারা দাবি করেছেন। তবে পুলিশ এখন পর্যন্ত আমাদেরকে আনুষ্ঠানিকভাবে তেমন কিছু বলেননি। তারা বলছেন যে আরও বিস্তারিত জিজ্ঞাসাবাদের পরে আরও বিস্তারিত জানাতে পারবেন। আর ইনকিলাব মঞ্চের যে অবস্থানটি সেটি কিন্তু এখন আজকের মতো শেষ হয়েছে। তারা সেই শাহবাগের অবস্থান ছেড়ে
দিয়েছেন আগামীকালকে তারা একটি অনলাইন ক্যাম্পেইন করবেন ওসমান হাদিকে নিয়ে, এবং পরবর্তীতে পরের দিন থেকে তারা আবারও কর্মসূচি ঘোষণা করবেন, এমনটি ঘোষণা দিয়ে কিন্তু শাহবাগের অবস্থান ছেড়ে দিয়েছেন। আমরা কথা বলার চেষ্টা করেছিলাম যে ব্যক্তিকে আটক করা হয়েছে আরাফাত জামানকে। সেই আরাফাত জামান বলেছেন তিনি পেশায় একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, তিনি এখানে ঘুরতে এসেছিলেন এবং তিনি যুক্তরাজ্যের একটি বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছেন, ঝিগাতলায় তিনি থাকেন। তো এখানে তিনি কেন এসেছেন সে বিষয়ে তিনি স্পষ্ট করে কিছু বলেননি এবং পুলিশও এখনো পর্যন্ত বিস্তারিত ব্রিফ করেননি আমাদেরকে। এই ছিল আমার কাছে শাহবাগ থানা থেকে সবশেষ তথ্য এ বিষয়ে। রেদওয়ানুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমাদের সহকর্মী রেদওয়ানুল হক যুক্ত হয়েছিলেন শাহবাগ থেকে। ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন আছে সংসদীয় আসন 220, মাদারীপুর 3-এ। সিএসআরএম নিবেদিত ডিবিসি নিউজের বিশেষ আয়োজন ইলেকশন এক্সপ্রেস। এই মুহূর্তে রয়েছি সংসদীয় আসন 220, মাদারীপুর 3। আমার সাথে যিনি যুক্ত রয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মাওলানা SM আজিজুল হক। কেমন চলছে তার নির্বাচনী প্রচারণা, কি কি প্রত্যাশা দিচ্ছেন সাধারণ মানুষকে, এই বিষয় নিয়ে কথা হবে তার সাথে। ডিবিসি নিউজের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। মাদারীপুর 3 আসন থেকে আপনাকে ধন্যবাদ। কেমন চলছে আপনার নির্বাচনী প্রচারণা? আলহামদুলিল্লাহ, মাদারীপুর 3 নির্বাচনী এলাকা, 20টি ইউনিয়ন, একটি পৌরসভা নিয়ে গঠিত। আমার প্রচারণা আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে চলছে এবং আমরা পাড়া মহল্লা, প্রতিটা হাট বাজার, প্রতিটা ব্যক্তির সাথে আমরা কথাবার্তা বলেছি এবং তাদের সাথে দোয়াও নিয়েছি এবং তারা আলহামদুলিল্লাহ ব্যাপক সাড়া দিয়েছে। কি কি প্রত্যাশা দিচ্ছেন যে বিজয় হলে কি কি কাজ করবেন এলাকার জন্য? বিজয় হলে আমার প্রধান লক্ষ্য হচ্ছে ইনসাফ প্রতিষ্ঠা করা। মানুষ যদি প্রতিটি কাজ ইনসাফপূর্ণভাবে করতে পারে তাহলে তারা সব দিকেই তারা সফলতা পাবে। এই এলাকা যেহেতু মাদারীপুরের, আপনার প্রতিদ্বন্দ্বী আরো প্রার্থী রয়েছে, প্রচারণায় যাচ্ছেন, কেমন সাড়া দিচ্ছে আসলে ইসলামী দলগুলোদেরকে? আসলে যারাই আছেন সবাই যার যার ওয়ে কাজ করতেছেন, আমরা করতেছি। আমাদের ব্যাপারটা তারা জনগণ বলতেছে যে হ্যাঁ আমরা ইনশাল্লাহ এবার হুজুরদের দেখবো। বিশেষ করে পীর সাহেব চরমনাই, ইসলামী আন্দোলন বাংলাদেশের সুনাম সারা বাংলাদেশে আছে, তারা ইনসাফের কথা বলে এবং কথার সাথে কাজের মিল রাখার কারণে আমাদেরকে সাদরে তারা গ্রহণ করেছে। শুধু মুসলমান না, অন্য অন্য ধর্মাবলম্বী যারা আছেন তারাও আমাদেরকে কাছে পেয়ে তারা আনন্দ উৎফুল্ল হচ্ছেন। আমরা আশাবাদী ইনশাল্লাহ তারা আমাদেরকে সমর্থন করবেন এবং আশ্বাসও দিচ্ছেন। আর নারীদের জন্য কিছু করার কোনো প্ল্যান আপনাদের আছে কিনা? হ্যাঁ, মা বোনরা তো এরা তো আর কি বলে অক্ষম না, এরা সক্ষম। এদের জন্য আমরা ইনশাল্লাহ কারিগরি শিক্ষার ব্যবস্থা করবো ইনশাল্লাহ এবং তাদেরও কর্মসংস্থান ব্যবস্থা হবে। সবকিছু মিলে আপনার এই আসনে কি কি আপনার চোখে পড়ছে যে আসলে এখনো হয়নি বা হওয়ার প্রয়োজন মনে করছেন? এখানে কালকিনি শহর থানার সামনে দিয়ে যে রাস্তাটা, এটা জনবহুল রাস্তা, দৈনিক হাজার হাজার গাড়ি যাতায়াত করে, তো এটা জ্যাম নিত্যদিনের সঙ্গী হয়ে দাঁড়িয়েছে। এবং কালকিনির ওপার একটা ছোট নদী আছে, পালর্দি নদী, ওপারে যতগুলো ইউনিয়ন আছে একটা সরু একটা ব্রিজ আছে। আমরা ইনশাল্লাহ যদি হতে পারি এটাকে প্রশস্ত করবো, যাতায়াত যাতে করে সুন্দরভাবে নির্বিঘ্নে যাতায়াত করতে পারি ইনশাল্লাহ। এটা সমস্যা চরমভাবে। এটা শিক্ষার কি মান আপনাদের এখানে? আসলে শিক্ষার দিকে আমরা পিছিয়ে আছি, শিক্ষার মান সেভাবে মানসম্মত না। ইনশাল্লাহ আমরা যদি নির্বাচিত হতে পারি হাত পাখা, তাহলে শিক্ষার মান এবং এই বিশ্ববিদ্যালয় দেখতেছেন, এই কালকিনি কলেজটা অনেক আগের থেকে এখনো সরকারি না। আমরা ইনশাল্লাহ কালকিনি কলেজ সহ শিক্ষার মান এটা সরকারি করা হবে, পাশাপাশি শিক্ষার মানকে আরও কীভাবে কারিগরি শিক্ষার দ্বারা এবং অন্যান্য যেভাবে মানসম্মত করা যায় সেটা আমরা করবো ইনশাল্লাহ। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক দেখছিলেন সিএসআরএম নিবেদিত ডিবিসি নিউজের বিশেষ আয়োজন ইলেকশন এক্সপ্রেস। যুক্ত ছিলাম মাদারীপুর 3 আসন থেকে। আগামীকাল সকাল 10টায় শরীয়তপুরের অন্য কোনো প্রার্থী নিয়ে আপনাদের সামনে আমরা হাজির হব। সে পর্যন্ত আমাদের সাথে থাকুন, ডিবিসি নিউজের সাথে থাকুন। ভোলায় ছাত্রদল নেতা রেজওয়ান আমিন সিফাত হত্যার বিচার দাবিতে বিএনপির বিক্ষোভ মিছিলে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সময় বিক্ষুব্ধরা বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েকটি ফাঁকা গুলি ছুড়েছে।
বিএনপি নেতাকর্মীরা জানান, বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জেলা কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাংলা স্কুল মোড়, কালীবাড়ির চত্বর হয়ে পুনরায় দলীয় কার্যালয়ের দিকে ফিরছিল। এ সময় হঠাৎ বিজেপি কার্যালয়ের কাছে কয়েকটি ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যায়। এতে মিছিলকারীদের একটি অংশ উত্তেজিত হয়ে নতুন বাজারে জেলা বিজেপি কার্যালয়ের সামনে গিয়ে ভাঙচুর চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে কয়েকটি ফাঁকা গুলি করে পুলিশ এবং বিক্ষুব্ধদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় কিছু লোক বিজেপি কার্যালয়ে ঢুকে আসবাবপত্র ভাঙচুর করে কার্যালয়ে তালা লাগিয়ে চত্বরে বিক্ষোভ করে। অন্যদিকে ঘটনার জন্য বিএনপিকে দায়ী করেন বিজেপি নেতৃবৃন্দ। বিএনপির এক অংশের একটা মিছিল আসছিল, মিছিল এসে তারা বিজেপি পার্টি অফিসের সামনের দিকে আসতে, তো আমরা এখানে পুলিশ যাতে পার্টি অফিস ভাঙচুর না করতে পারে বা পার্টি অফিসে অগ্নিসংযোগ না করতে পারে তা প্রতিরোধ করার চেষ্টা দেখছি এবং পরবর্তীতে তাদেরকে এখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে। বগুড়ার আদমদীঘিতে ট্রাকের ধাক্কায় স্থানীয় বাহন ভটভটি উল্টে 2 জন নিহত হয়েছেন। এছাড়া ময়মনসিংহ গোপালগঞ্জের সড়ক দুর্ঘটনায় মারা গেছেন আরও 3 জন। গোপালগঞ্জের মকসুদপুরে বাস চাপায় মোটরসাইকেল আরোহী পুলিশ সদস্য রবিউল ইসলাম নিহত হয়েছেন। সকালে সরকারি কাজে মোটরসাইকেলে করে নড়াইল সদর থানা থেকে মকসুদপুর থানায় যাচ্ছিলেন রবিউল। ঢাকা খুলনা মহাসড়কের ভাঙাপোল এলাকায় পৌঁছালে দ্রুতগামী বনফুল পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়। এদিকে বগুড়ার আদমদীঘি উপজেলার বোয়ালিয়া এলাকায় ট্রাকের ধাক্কায় ভটভটি উল্টে 2 ব্যবসায়ী মারা গেছেন। সকালে দুপচাচিয়া সদরে মাছ বিক্রি করে বাড়ি ফিরছিলেন তারা। এছাড়া ময়মনসিংহের গফরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় ছাত্রদল নেতা সহ 2 জন মারা গেছেন। পৌষের শীতে কাঁপছে সারা দেশ। হিমেল হাওয়ার সাথে সূর্যের দেখা নেই। এদিকে রাত থেকে ভোর পর্যন্ত বৃষ্টির মতো কুয়াশা ঝরে রাজধানীতে। কিশোরগঞ্জের নিকলিতে সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 10 ডিগ্রি সেলসিয়াস। ঠান্ডায় খুব প্রয়োজন ছাড়া কাজে বের হচ্ছেন না কেউই। পঞ্চগড় ও ঠাকুরগাঁয়ের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 12 ডিগ্রি সেলসিয়াস। উত্তরের হিমেল বাতাসে দুর্ভোগ বেড়েছে কয়েক গুণ। পঞ্চগড়ে 3 শতাধিক অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শীত থেকে বাঁচতে অনেকে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণ করছে। চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা 12.6 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। হাড় কাঁপানো ঠান্ডায় কুড়িগ্রাম, চুয়াডাঙ্গা সহ বিভিন্ন হাসপাতালে বাড়ছে ঠান্ডাজনিত রোগী। ঘন কুয়াশায় অভ্যন্তরীণ নৌ পরিবহন ও সড়ক যোগাযোগ ব্যাহত হচ্ছে। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।